A very good evening and welcome to Lakh Taka Lokhi Labh Season 2. আজ 14ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজকের সন্ধ্যেটা একটু অন্যরকম করে কাটাবো ঠিক করলাম। বাংলার মেয়েরা চারিদিকেই উড়ছে, ঘুরছে, অনেক কাজ করছেন এবং অনেক সম্মানও আনছেন। ডেকে নিই সেই চার দারুণ মা লক্ষ্মীকে, প্লিজ ওয়েলকাম। লুকস ডিফারেন্ট ডোন্ট দে? ইয়া, কি সুন্দর লাগছে চারজনকে দেখতে। একজন বাইকার, একজন অ্যাথলিট, একজন যোগা কমান্ড এবং যোগা পারফর্মার, আর একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। ক্যামেরা লেন্স হাতে নিয়েই চলে এসছে। কি সুন্দর লাগছে তোমাদের দেখতে। আমি জানি না তোমাদের কেমন লাগছে এখানে এসে, আমার দারুণ লাগছে। ভীষণ ভালো লাগছে এখানে এসে, তোমাকে দেখে আরো বেশি ভালো লাগছে। ওদের লড়াইয়ের গল্প শুনবো, সবার সঙ্গে ভালো করে আলাপ করব। চলে এসো পোডিয়ামে সবাই। প্রথমেই জয়শ্রী। নমস্কার জয়শ্রী। নমস্কার সুদীপ্তাদি, আমি জয়শ্রী মণ্ডল, দক্ষিণ 24 পরগনা জেলার বিদ্যাধরপুর নামে একটি গ্রাম থেকে এসেছি। ক্যানিং বিদ্যাধরপুর। একদম। আমি ওয়েস্ট বেঙ্গলের একজন লেডি বাইকার, অলসো মোটো ব্লগার। আর 2 বছর হচ্ছে আমি একটি রাইডিং গ্রুপও ক্রিয়েট করেছি, দু চাকায় বাঙালি, যার নাম দু চাকায় বাঙালি। একদম। তারা সব বাইকে করে চারিদিকে ঘুরে বেড়ায়। একদম চারিদিকে ঘুরে বেড়াই। আর এখনো পর্যন্ত হাইয়েস্ট 160 জন নিয়ে এই গ্রুপ থেকে আমি রাইড করিয়েছি। ওয়াও, লংগেস্ট কোথায় গেছো? সেটা হচ্ছে এখনো পর্যন্ত লংগেস্ট গেছি অরুণাচল প্রদেশ। এখান থেকে অরুণাচল প্রদেশ বাইকে? একদম দিদি। ব্রেভ গার্লস, ফ্যান্টাস্টিক। পিঙ্কি। নমস্কার সুদীপ্তাদি, আমি পিঙ্কি মাহাতো। আমি ঝাড়গ্রাম জেলার একটি গ্রাম মানিকপাড়া থেকে এসেছি। ওকে। আমি একজন অ্যাথলিট। আমি ছোটবেলা থেকে লং জাম্প এবং ক্যারাটেতে যতবারই স্টেট গেছি ততবারই গোল্ড নিয়ে ফিরে এসেছি। বর্তমানে আমি সরকারি পরীক্ষার জন্য বাচ্চাদেরকে প্রস্তুতি দিচ্ছি। কি প্রস্তুতি? কম্পিটিটিভের যে পরীক্ষার যে এক্সাম প্যাটার্ন, সেই অনুযায়ী ওদেরকে আমি পড়াশুনো করাই এবং সাথে মাঠেও প্র্যাকটিস করাই। লাভলি। মৌসুমি। নমস্কার সুদীপ্তাদি, আমি দক্ষিণ 24 পরগনার মহেশতলার সাপামির্জানগর থেকে এসেছি। আমি একজন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল গোল্ড মেডেলিস্ট ইয়োগাতে, এবং আমি সাথে ইয়োগা টিচার হিসেবেও জয়েন করেছি। নিজে কিছু ছোট ছোট বাচ্চাদের যোগা শেখাচ্ছি। পারফর্মার, যোগা কমান্ডার, যোগা টিচার, কোচ। একবার একটু পিছন ঘোরো। টিম ইন্ডিয়া অ্যাথলিট। এইটাই তো আসল। এইটা পড়ার যে কি আনন্দ, সে যে পড়েছে সেই জানে। ওয়াও। সঙ্গীতা। নমস্কার সুদীপ্তাদি, আমি সঙ্গীতা চৌধুরী, জেলা নদিয়া, একটা ছোট্ট গ্রাম থেকে। আমি একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অ্যান্ড নেচার লাভার। তো কোথায় কোথায় ফটোগ্রাফি করো? অ্যাকচুয়ালি ফটোগ্রাফিটা বলতে আমি নিজের গ্রামেই করেছি। ও, যত সোশ্যাল মিডিয়ায় পোস্ট আমার আছে সমস্ত কিছু আমার গ্রামে। মানে অদ্ভুত নেশা। হ্যাঁ, এটা কি করে ঢুকলো সব জানবো। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা নোট দিয়ে যায় চেনা। তাহলে খেলা শুরুর আগে আমি জয়শ্রীর কাছে একবার আসি। জয়শ্রীর বাইক রাইডিং এর ভিডিও দেখাই আগে, তারপর গল্প করছি। এটা কোথায়? এটা সিকিম যাওয়ার পথে দু চাকায় বাঙালি রাইডারদেরকে নিয়ে, মানে 52 জন রাইডারকে নিয়ে আমরা সিকিম গেছিলাম। তো তখনই যাওয়ার সময় আমাদের, যখন দু চাকায় বাঙালি যে কোনো রাইডই সিঙ্গেল ওয়েতে যায়, তো তারই একটা ফুটেজ এখানে জাস্ট দেখা যাচ্ছে। সব শাড়ি বেঁধে চলেছে। তুমি কি লিডার? হ্যাঁ, আমি এই গ্রুপটা ক্রিয়েট করেছিলাম। এখন কিন্তু এই গ্রুপে অ্যাডমিন টিম এবং ম্যানেজমেন্ট টিম আছে। সবাই মিলে আমরা এই পুরো গ্রুপটাকে হ্যান্ডেল করার চেষ্টা করি, যাতে প্রত্যেকটা রাইড আমরা সুষ্ঠুভাবে করতে পারি।
এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু একদমই নাথুলা বাসে, উচ্চতা 14,140 ফিট। আজ থেকে 1 বছর আগে দু চাকায় বাঙালির এই ফ্ল্যাগটা ধরে আমি ঠিক বলেছিলাম যে খুব তাড়াতাড়ি দু চাকায় বাঙালির ফুল টিমকে এখানে আনবো। ফাইনালি আজ 3 এপ্রিল 2026 দু চাকায় বাঙালির 52 জন রাইডারকে সাথে 33টা বাইক নিয়ে আমরা চলে এসেছি নাথুলা বাস। কি জোশ আছে, এনার্জি হাই চাই। এনার্জি হাই। নাথুলা পাস চলে গেছো বাইক হ্যাঁ, চালিয়ে? একদম। আরে আমি যে বাবা। কোনো রাইড ফার্স্টে সোলো রাইড করি, তারপরে নিজে দেখে আসার পর আমার মনে হয় সমস্ত রাইডার যাদের স্বপ্ন আছে ঘুরে দেখার, তাদেরকে নিয়ে সবাইকে একসাথে সেই যে প্রকৃতির সৌন্দর্য সেটাকে উপভোগ করব। এবং কেউ ভয় পেয়ে না, যার জীবনে ইচ্ছা থাকবে, মনের জোর থাকবে, সে বেরিয়ে পড়বে এবং নিজেদের স্বপ্ন পূরণ করবে। আমি সাথে থাকবো, সাথে আছে দু চাকায় বাঙালি, ব্যাস এইটুকুই। আমাদের এরকম রাইড দু চাকায় বাঙালি প্রতিটা রাইডই আর কি প্রতি মাসেই আমাদের চলে। অ্যাকচুয়ালি আমরা 3 বোন, ও আর আমি হচ্ছে বড়। ও তো বাবা মোটামুটি ফিশারি কিছু কাজ বাজ করে, ফিশারি। একদম আচ্ছা। মানে মাছের আর কি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাবার অবর্তমানে কিন্তু কেউ আমাদের সংসারে হাল ধরার মতো নেই, কারণ মা একদমই হাউস ওয়াইফ। তো আমি যখন আর কি 17 বছর বয়স, তখনই আর কি বাইকের বায়নাটা করি। তো অনেক কষ্ট করেই মোটামুটি বাবাকে রাজি করায়, তাও আমি পারিনি। আমার মা হচ্ছে বাবাকে ইনসিস্ট করে যে হ্যাঁ ও মেয়ে পারবে। বাইক চালাবে? কি আর কি হচ্ছে? তো সেই বাইক নিয়ে কলেজে যখন আমি ফার্স্ট ইয়ারে উঠলাম, তখন থেকেই শুরু করলাম অনলাইন ডেলিভারি। মানে কলেজের পাশাপাশি আমি অনলাইন ডেলিভারি শুরু করলাম। ও হ্যাঁ, আর যখন আমার 5th সেমিস্টার চলছিল, তখন আমি সরকারি ডিএলএড কলেজে আর কি চান্স পাই। তখন একসাথে 2টো রেগুলার কলেজ আমার পক্ষে সম্ভব ছিল না দিদি। তারপরে মাই বললো সোশ্যাল মিডিয়ায় কিছু করার জন্য। তো তখন থেকেই আর কি আমার সোশ্যাল মিডিয়ার জার্নি শুরু হয়। দেখতে দেখতে আজ 2022 থেকে 2026 5টা বছর ধরে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি এবং এইভাবেই আমি এগিয়ে যাচ্ছি, নিজেকে সাথে প্রত্যেকটা রাইডার যারা স্বপ্ন পূরণ করতেছে তাদের সবাইকে সাথে নিয়ে দিদি। আর বাড়ি থেকে কেউ এসছেন? বাড়ি থেকে অবশ্যই মা এসছে, আর আমার বেস্ট ফ্রেন্ড, আমার ক্যামেরাম্যান, যে আমার পুরো জার্নিতে আমার সাথ দেয় মায়ের পাশাপাশি। ওর নাম কি? ওর নাম সায়ন কুমার মণ্ডল। তো তুমি আজকে 1 লাখ টাকা যদি খেলায় জিতে যাও জয়শ্রী, কি করবে? আজ যদি আমি লাখ টাকা লক্ষ্মী লাভ জিতি, আমার মাকে স্বনির্ভর করে দেওয়ার জন্য মাকে সেটা দেব, এবং তার থেকে কিছুটা অংশ আমি সবসময় চেষ্টা করি দুস্থ মানুষদের পাশে থাকার, তাদের জন্য কিছুটা করবো, বাকি পুরো টাকা মায়ের হাতে তুলে দেবো। লাভলি। চলো ফার্স্ট রাউন্ডে খেলি। তোমার 1 মিনিট সময় শুরু। পরপর মাত্র। এটা অনেক বড় আছে কিন্তু, না এখানে কালি নিতে হবে। কালি কালি। তোর ইশারা দিচ্ছে সারা, সিগন্যাল মানে না আমার দিল বেচারা। সাবধানে প্লিজ, আস্তে লেডিস, ব্রেক ফেল হওয়া পরপর মারো। আমায় বাঁচা। মিনি মিনি স্কার্ট পরা যায় তোর সঙ্গে যারা, ওরা বড় পাগলা বাউল নাচে তাদের না রে। বলে যা ও রঙ্গিলি, এতদিন কোথায় ছিলি, লেকচার দিস না খালি ফাঁকা মাঠে। হানি বানি হানি তোকে জানি, তু মেরি লেলা। হানি বানি হানি আমি জানি मैं तेरी लैला। হানি বানি হানি boy tell me तू मेरी लैला। হয়ে যাচ্ছে, খেলা শেষ, টাইমও শেষ। 1010 তোমার স্কোর এই রাউন্ডে জয়শ্রী। এবারে পিঙ্কি, তোমার জার্নিটার একটু গল্প শুনি পিঙ্কি। দিদি, আমি একজন অ্যাথলিট, সাথে আমি কম্পিটিটিভের জন্য টিউশন পড়াচ্ছি। ছোট থেকেই আমি অ্যাথলেটিক্স করছি, বাট আমি এতটা ভালো অ্যাথলিট ছিলাম না। আমাকে ছোটবেলায় মা বলেছিল, তখন হয়তো আমার জ্ঞানও ছিল না, মা আমাকে বলতো যে পিঙ্কি নিজের পরিচয় তৈরি করবি। তো সেখান থেকে ইচ্ছা ছিল কিছু করব, কিন্তু কীভাবে করবো আমি বুঝতে পারতাম না। মাঠে যেতাম, ছেলেদেরকে খেলতে দেখতাম, সেখান থেকে আস্তে আস্তে আমারও খেলার ইচ্ছা বাড়ে।
আমি যেহেতু লং জাম্পটা পছন্দ করতাম, আমি মাঠে কোদাল নিয়ে যেতাম মাটি কোপানোর জন্য, মানে বালি কোপানোর জন্য। তো সেখানে আমাকে রাস্তায় লোক দাঁড় করিয়ে বলতো, কি রে 100 দিনের কাজে যাচ্ছিস, কি রে 100 দিনের কাজে যাচ্ছিস। আমি কিছু বলতাম না, আমি পেরিয়ে চলে যেতাম। আস্তে আস্তে আমি ক্যারাটে শুরু করি, ক্যারাটেতে আস্তে আস্তে ইমপ্রুভও হওয়া শুরু করে। আমি স্টেটে গিয়ে প্লেস আনা শুরু করেছি। সেই টাইমে আমার পায়ে চোট লেগে যায়, অ্যাঙ্কেলে এমনই চোট লেগেছে যে 1 বছর আমি মাঠে যেতে পারিনি। অ্যাঙ্কেলের চোট থেকে আস্তে আস্তে আমি ইমপ্রুভ করি, মাঠে যাওয়া আবার শুরু করি। 2023 সাল, তখন আমি স্টেট ফার্স্ট কোয়ালিফাই করি অ্যাথলেটিক্সে, লং জাম্পে, এবং সেখান থেকেই হচ্ছে আমি প্লেস আনা শুরু করি অ্যাথলেটিক্সে। এনএসএস তরফ থেকে আরডিসি যাই, সেখানে যাওয়ার পর আমার প্রাইম মিনিস্টার, ভাইস প্রেসিডেন্ট, স্পোর্টস মিনিস্টার, ইভেন আমার গভর্নরের সাথেও সাক্ষাৎ করার সুযোগ পাই। কিন্তু নিজের পরিচয় তৈরি করতে পারলেও দিদি, আমি তখনও ফাইন্যান্সিয়ালি স্ট্রং ছিলাম না। কিন্তু ওই ছোটোবেলায় একটা স্বপ্ন ছিল ফাইন্যান্সিয়ালি স্ট্রং হব। আমি কম্পিটিটিভ লাইনে আসি। এসএসসি জিডি বলে যে এক্সামটা হয়, সেটা আমি 2বার ক্র্যাক করেছি। তারপর সেখান থেকে আমি 2024 সালের যেটা WP কনস্টেবল, সেখানের ইন্টারভিউ পর্যন্ত গেছি, মানে প্রিলিমস পাস করে, ফিজিক্যাল পাস করে ইন্টারভিউ কোয়ালিফাই করেছি, এবং ফাইনাল মেরিটের জন্য এখন ওয়েট করছি। আমাদের সিএম বলেছেন সেপ্টেম্বরের মধ্যে জয়েনিং করাবে, তো সেটা সেপ্টেম্বরের মধ্যে? হ্যাঁ। তো পুলিশে জয়েন করবে? হ্যাঁ। ও বাবা, এত কম বয়সে? হ্যাঁ। আরে বাস, পুলিশ ফোর্সে তোমায় দেখতে পাবো। ইয়েস। খুব ভালো। পিঙ্কির নিজের প্রস্তুতির ভিডিও দেখাই সবাইকে একটু। ট্রেনের সঙ্গে দৌড়াও? হ্যাঁ। ভিডিওটা কে বানিয়ে দিয়েছে? আমার এক স্টুডেন্ট এটা ছবি, মানে ভিডিওটা করেছে, আরেক স্টুডেন্ট হচ্ছে এডিট করেছে। তো তোমার জীবনে কি লক্ষ্য? নিজের পায়ে দাঁড়ানো, ফাইন্যান্সিয়ালি স্ট্রং হওয়ার সাথে আমি একা নয়, আমার যত গ্রামের যে সাধারণ ছেলেমেয়েরা আছে যারা নিজের পায়ে দাঁড়ানোর জন্য 2বার ভাবে। আমি খুব কম পয়সায়, প্রথমে আমি যখন কম্পিটিটিভের জন্য পড়ানো শুরু করি তখন আমি কোনো রকম বেতন নিতাম। আমি চাইতাম যে কোনো সাধারণ থেকে সাধারণ ঘরের ছেলেরাও যাতে কম্পিটিটিভ পড়তে পারে। আস্তে আস্তে আমার ঘরে যখন এতটা জায়গা ছিল না যে এতজন বাচ্চাকে আমি পড়াবো, একটা জায়গা আমার ভাড়া নিতে হয়েছে। তো সেখানের জন্য আমি 150 টাকায় কম্পিটিটিভ পড়াই, এবং তাদেরকে সব রকম সুবিধা দিয়ে, মাঠ থেকে শুরু করে, পড়াশুনো থেকে শুরু করে যাবতীয়, সকালেও যদি কেউ আসে, বিকেলেও যদি কেউ আসে, আমি সারাদিন তাকে পড়াতে রাজি আছি। আমি চাই তারা নিজের পায়ে দাঁড়াক, নিজেদের স্বপ্ন পূরণ করুক, এবং তাদের বাড়ির ফাইন্যান্সিয়ালি অবস্থাটাকে আরও স্ট্রং করুক। বাড়ি থেকে কেউ এসছেন পিঙ্কি? মা এসছে, সাথে আমার ভাই বোন, আমার স্টুডেন্ট। কোথায়? ওরা তোমার স্টুডেন্ট? ওরা আমার স্টুডেন্ট দুজন। প্রচুর মেডেলস নিয়ে এসছে পিঙ্কি। ইয়েস ম্যাম। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট পুলিশ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন, এটা কি এনএসএস সেল, বিদ্যাসাগর ইউনিভার্সিটি মিদনাপুর? এটা গভর্নরের কাছ থেকে পাওয়া। এটা গভর্নর? হ্যাঁ, আমাদের সিভি আনন্দ বোস হ্যাঁ, ছিলেন, হ্যাঁ। ওনার কাছ থেকে পাওয়া। ওকে। 21শে ফেব্রুয়ারি 2024। নাইস। ওকে, সো তুমি আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে পিঙ্কি? আমি যখন মাকে বলেছিলাম যে মা আমাকে 1 লাখ টাকা লক্ষ্মী লাভ থেকে কল করেছে, মা ফার্স্ট একটা কথাই বলেছিল যে জানিস আমি না শোটা দেখি, ওখানে না সবাই ওখানে টাকা দিয়ে আসে, জানিস যারা সাধারণ ঘরের লক্ষ্মীরা, তাদের যারা ফাইন্যান্সিয়ালি স্ট্রং করার জন্য ওখানে সবাই না টাকা দিয়ে আসে, তুইও না কিছু টাকা দিয়ে আসবি। তো আমার ইচ্ছা আমি এখানে কিছু টাকা দিয়ে যাব। সাথে কিছু টাকা, আমি যেহেতু খুব কম পয়সায় কম্পিটিটিভ পড়াই, সব বই ওদের পক্ষে দেওয়া আমার প্রোভাইড করা সম্ভব নয়, আমি জেরক্স দিয়ে দিই। তো জেরক্সের প্রচুর একটা টাকা পড়ে যায়, তো একটা যদি প্রিন্টার নিতে পারি, যদি হয় সম্ভব হয় একটা প্রিন্টার নেব। প্রিন্টার? হ্যাঁ, যাতে জেরক্সের মানে আর বেশি খরচ না করতে হয় কাউকে। ওকে, এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। এটা যেখান থেকে নিচ্ছ ওটা ওখানেই রাখবে, তাহলে খুঁজে পাবে।
1860 বেঙ্কি স্কোয়ার। এইবারে মৌসুমী, তোমার গল্পটা এবার শুনি একটু। অ্যাকচুয়ালি আমার এখানে যা মেডেল দেখছেন এগুলোর সাফল্যটা সবাই দেখেছে, তবে এর মধ্যে যে কঠোর পরিশ্রম ছিল সেটা সবাই জানে না। অথচ আমি যেখানে দাঁড়িয়ে আছি একটা সময় ছিল যে আমার বাঁচার অবস্থা ছিল না। কেন? কারণ আমি 2022 সালে মাস্টার ডিগ্রি সেকেন্ড সেমিস্টার দেওয়ার টাইমে উপোস করেছিলাম, কিছু ফুড পয়জন হয়ে গিয়েছিল। তো সেটা এতটা পরিমাণে হয়েছিল, হসপিটালাইজড করা হয়েছিল, 2 দিন আইসোলেশনে ছিলাম। আমি খেতে পারতাম না, আমার সেন্সলেস হয়ে গেছিলাম, 2 দিন আমার কোনো সেন্স ছিল না। Okay. তো সেখান থেকে 3 দিনের মাথায় আমাকে জেনারেল বেডে শিফট করা হয়। তারপর একটু সুস্থ হওয়ার পর 4 দিনের মাথায় আমি বাড়ি ফিরি। আর এবার সেখান থেকে আমি যখন চেক আপে গিয়েছিলাম ডক্টরের কাছে, তিনি আমাকে পরামর্শ দিয়েছিলেন যোগা প্র্যাকটিস করতে, এবং সেখান থেকে ফিটনেসটা আসতে পারবে। ও, তো 2022 সাল থেকে তুমি হ্যাঁ, যোগা 2022-এর ডিসেম্বর থেকে। ওকে। হ্যাঁ, তখন থেকে আমি জানতাম না যে আমি এরকম একজন অ্যাথলিট হয়ে যাব। সেটা আমার কাছেও বিশাল বড় গর্বের বিষয়। তো এরপর তুমি যোগাসন শুরু করলে? হ্যাঁ, আচ্ছা। এরপর তো সেখান থেকে আমার গুরু গৌরাঙ্গ সরকার স্যারের সাথে পরিচয় হয়। তার প্রশিক্ষণে আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। অবশ্যই যোগা অনেকে 3 বছর বয়স থেকে শিখছে, কিন্তু আমি এই বয়সে এসে যোগা মানে ফ্লেক্সিবিলিটি। এটা কি করে করলে তুমি? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার দাদার জন্যই আমাকে সব থেকে মানসিক স্ট্রেংথটা বেশি দিয়েছে। দাদা দিয়েছে? একদমই তাই। দাদা আমার কাছে দাদা না, অ্যাকচুয়ালি আমার বাবা। ছোট থেকেই ও সংসারের দায়িত্ব নিয়েছে, আমার জন্য পড়াশোনা ছেড়ে দিয়েছে, সাথে শুধু আমাকে পড়াশোনা করিয়ে গেছে, বলেছে তুমি এগিয়ে যাও। এমনকি হসপিটালের টাইমেও যেখান থেকে পারে সেখান থেকে ও টাকা জোগাড় করে ওখানে দিয়ে এসছে, আমাকে কিচ্ছু জানাই উনি। তুমি এই যে যোগাসন করছো এখন প্রফেশনালি করছো? একদমই প্রফেশনালি, লাইক অ্যাজ আ ট্রেন হ্যাঁ। এবার যোগা প্রফেশনাল। কোথায় কোথায় গিয়েছো তুমি আমি প্রতিযোগিতায়? প্রথমে অ্যাকচুয়ালি ডিস্ট্রিক্ট খেলতাম, স্টেট খেলতাম, ন্যাশনাল খেলতে পারিনি। একটা তখন ফাইন্যান্সিয়াল প্রবলেম এসে গিয়েছিল, মা অসুস্থ, মা ডায়াবেটিস পেশেন্ট। স্যারের এনকারেজেও আমি পেরেছিলাম। দাদা অনেক জায়গা থেকে লোন নিয়ে আমাকে পাঠিয়েছিল। পাঞ্জাব মান্ডি গোবিন্দকর দেশভাগত ইউনিভার্সিটি 2024 সালে অক্টোবরে আমি ওখানে 2টি ইভেন্ট করেছিলাম। সেখানে একটিতে গোল্ড এবং একটিতে সিলভার মেডেল পাই। ওটা আমার কাছে ফার্স্ট অ্যাচিভমেন্ট ছিল গোল্ড মেডেলিস্ট হিসেবে। জুনে আমি গিয়েছিলাম উত্তরাখণ্ড হরিদ্বার, ওখানে লাকুলিশ যোগাশ্রমে 5টি ইভেন্টে নাম দিয়েছিলাম। সেখানে 5টি ইভেন্ট করে 5টিতেই গোল্ড মেডেল অর্জন করি। আরে বাবা, দারুণ। এটা ন্যাশনাল কেরালা কোচিতে হয়েছিল, দুটোতেই সিলভার মেডেল। এশিয়া প্যাসিফিক যোগাসনা চ্যাম্পিয়নশিপ, হ্যাঁ, এখান থেকে আমি সুযোগ পেয়েছিলাম মালয়েশিয়াতে। এইটা মালয়েশিয়া, মালয়েশিয়া কুয়ালালামপুর। সো তুমি অসুখ সারাতে গিয়ে যোগায় গোল্ড মেডেলিস্ট হয়ে গেলে। তবে এশিয়া প্যাসিফিকে যাওয়ার টাইমে আমার যাওয়াটা হতো না। দাদা অনেক জায়গা থেকে চেষ্টা করেছিল সরকারি অনুদান হিসেবে স্পন্সরশিপ পাওয়ার জন্য, কিন্তু সেখান থেকে কোথাও থেকে পাইনি। ওই টাইমটা মনোবল ভেঙে গিয়েছিল। খরচা অনেক, দাদা যাওয়ার বলেছিল টিকিট, যাই হয়ে যাক, থাকা। পারলে আমার কিডনিও বেঁচে দেবো, তোকে আমি পাঠাবো। ওর জন্যই যেতে পেরেছি। স্বপ্ন আমার, ওর স্বপ্ন বিসর্জন দিয়ে আমার স্বপ্ন পূরণ করেছে। ওকে, সো তোমার দাদা কি এসছে না? হ্যাঁ, এসেছে। ওই যে কোথায়? আমার দাদা। ও নমস্কার। আর কে আমার এসছে? মা এসেছে, নমস্কার। আর দুই বোনজি এসেছে। তো এই দাদাই সেই দাদা যিনি যে বলেছেন দাদা- কিডনি বেচেও তোমাকে বিদেশে পাঠাবেন খেলতে? কি সাংঘাতিক দাদা। আমার নাম চিরঞ্জিত মণ্ডল। চিরঞ্জিত। তো এটা শুধু বোন না আমার, এটা আমার মেয়ে। ওভাবেই দেখে আমাকে।
ছোট থেকে ও যখন যেটাই চেয়েছে, মানে পড়াশোনা থেকে আরম্ভ করে যেটা করতে চায়, আমি একটু কেঁদে ফেলেছি সত্যি। তো আমি ওর সাপোর্ট সবসময় থাকি, যেটা ও চায়, মানে যে কোনো খেলায় হোক বা পড়াশোনায় হোক, ও যেখানে এগিয়ে যায় সেখানে আমি ওকে হ্যাঁ করি, না কোনোদিন করি না। যে এরকম দাদা সব বোনেদের থাকুক। লাভলি। সো মৌসুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে? আমি চাই বেশিরভাগটা আমার থাইল্যান্ডে যাওয়ার জন্য ওখানে একটু কাজে লাগাবো। ওই ট্রিপটাতে আর একটু লাগবে। আমার দাদা অসহায় মানুষদের হেল্প করতে থাকে, তো আমি ওর হাতে ওইটা তুলে দেবো। দাদা করেন কি? দাদা গাড়ি চালায়, ও কারণ ও পড়াশোনা ছেড়ে দিয়েছিল 7-এ। এসো মৌসুমি, ফার্স্ট রাউন্ডটা খেলো। চলো মৌসুমি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। তো বড় ছিল, তো বড় ছিল। সব পরপর করো, পরপর করো। এইটা বরং ছোট অনেক। তুই আমার হবি ফুলকলি রে, কলি রে, কলি রে ফুলকলি, পাগলি কবে ও কবে তুই আমার হবি। শেষ। 53 সেকেন্ডে খেলা শেষ মৌসুম। 1960 এখন অবধি হাইয়েস্ট। এইবারে সঙ্গীতার কাছে আসি। সঙ্গীতার ছবি দেখাই আগে সবাইকে, তারপরে কথা বলতে মজা হবে। কোয়াইট আ মোমেন্ট, হ্যাঁ। এটা হচ্ছে জঙ্গল ক্যাট। কোন জঙ্গলে তুলেছো এটা? এটা আমাদের গ্রামে। গ্রামেই? হ্যাঁ, চড়ে। চরে। এটা হচ্ছে নীলগাই। নীলগাই? হ্যাঁ, ব্লু কাউ বলে যেটাকে। একে কোথায় পেলে তুমি? এটা আমাদের গ্রামের পাশেই। তোমাদের গ্রামেতে নীলগাইও চড়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার বাড়িটা এক্স্যাক্টলি কোথায় বলো তো? নদিয়া জেলায় নয়াচর। নয়াচর? হ্যাঁ মানে জঙ্গলও আছে, নদীও আছে? হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে স্পেকটেকল কোবরা। এটা এইসব মাঠে চট করে দেখা গেছিল, দিয়ে এসব বলেছে, লোকে খবর দিয়েছে, তারপরে গেছিলাম। হ্যাঁ, তুমি ছবি তুলতে গেছিলে? হ্যাঁ। ও ওয়াও। এটা হচ্ছে লিনেটেড বারবেট। এটা হচ্ছে ব্লুটেল বিটার। এটা ব্লুটেল বিটার। গিরগিটি? হ্যাঁ। তোমার এই নেশাটা কে ধরালো? ছোটবেলা থেকে আমি প্রকৃতি ভালোবাসি। গাছ লাগানো, গাছের যত্ন নেওয়া, এসব আমার খুবই ভালো লাগতো। পাখি দেখতাম, পাখির গান এসে বসে আছে ডালে, সেটা দেখা হতো। দিয়ে ভাবতাম ক্যামেরা যদি থাকতো হাতে, তাহলে ছবি তুলতাম। বাবা যেহেতু চাষি, আমরা 3 ভাই বোন, তো বাবার একা পক্ষে ম্যানেজ করাটা খুবই কঠিন ছিল। তো বাবাকে সেটা বলার সাহস পাইনি যে আমাকে একটা ক্যামেরা কিনে দাও। তো আমি কি করি, টিউশন পড়াতে চালু করি ছোট বাচ্চাদের। তো ওটা পড়িয়ে আমি একটা ছোট কুল ফিক্স ক্যামেরা নিয়েছিলাম, যেটা দিয়ে আমি পাখির ছবি তুলতাম। কিন্তু তার তো খুব একটা লেন্স টেন্স কুল পিক্সে তো না, না। কুলই হবে, মানে সেরম কিছু তো না, একটু দূরে থাকলে হয়তো হ্যাঁ, সাবজেক্টটা বোঝা যেত বোঝা না। যেত না। দিয়ে মাকে বলতাম, এটা দেখো মা, পাখির এই কালার,
এই রং। তো মা বলতো হ্যাঁ বাবা দেখছি তো। তো মা বুঝতে পারতো যে আমি বলছি ক্যামেরা কেনার জন্য, কিন্তু মা ওর সাহস হতো না যে মা বাবাকে ফুটে বলবে। আমারও ভয় করতো বাবা বলবো, বাবা ফাইন্যান্সিয়ালি অতটা এসে নেই, খুব উইক আমাদের। তো আমার 19 বছর বয়সে বিয়ে হয়ে যায়। তোমার বাড়ি কোথায় ছিল? গ্রামেই। ওই গ্রামেই? হ্যাঁ, গ্রামেই Okay. বিয়ে হয়েছে। 19 বছর বয়সে যখন বিয়ে হয়, তো মাকে দেখেছি ছোটবেলা থেকে কাজ করতে সংসারের। তো আমি বুঝি, আমার মনে হয় ছবি তোলা স্বপ্নটা এখানে শেষ, মনে হয় বাড়ির কাজই করতে হবে এবার, বৌমা হয়েছি যেহেতু। যখনই শ্বশুর বাড়িতে যাই, তো আমার বর ও বরের বড় দাদা, যিনি আমার বড় ভাসুর, এখানে বসে আছেন। তো উনি ভালো ফটোগ্রাফার, ওয়াইল্ড লাইফ, আচ্ছা, উনি ভালো ছবি তোলেন। তো আমার ওইখানে আমার ক্যামেরা দেখতে পাই, তো আমি বলি, ও বাবা তাহলে ক্যামেরা, আবার মনে হয় নতুন করে আমার হবে ছবি তোলা। খুবই ইচ্ছে করতো ছবি তুলতে। তো দাদা বলতো যে ছবি তুলবে, খুবই চিন্তা ভাবনা করতে হতো যে গ্রামের লোকেরা কি বলবে। এই লোকেরা কি বলবেতেই গিয়ে আমরা সবাই আটকে যাই। আমি ভাবতাম ক্যামেরা নিয়ে যদি বেরোই, তা আমার শ্বশুর শাশুড়িকে হয়তো দুটো চারটে কথা হয়তো লোকে কথা এসে শুনতেও শুনতেও হবে। হবে। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি সত্যি, আমার পরিবারটা খুবই সাপোর্টফুল, খুবই ভালো, আমার খুবই ভালোবাসে আমাকে। তো আমি ভাবতাম যে ছবি তুলবো, তো এটা হতো না, সুযোগটা হতো না। দিয়ে খুব এসে রিকোয়েস্ট করার পর বর আমাকে ওই ক্যামেরা হাতে দিয়ে ধরিয়ে শেখাতে চালু করে। কোনো কোর্স করিনি কিন্তু আমি। কি দাদার ক্যামেরাটাই? হ্যাঁ, ও, দাদার ভাসুরের ক্যামেরাটা। হ্যাঁ, আমার বর আমাকে হাতে নাতে ধরিয়ে শিখিয়েছে, বাহ, গাইড করেছে আমাকে কিভাবে ছবি তুলতে হবে, ভিডিওটা কিভাবে করতে হবে, অ্যাঙ্গেলটা কি হবে। তো ওইখান থেকে শেখা। ফিল্ডে যখনই বেরোতাম এই টি শার্ট প্যান্ট পরে, তো চারিপাশে যে লোক আমাদের গ্রামের নানান ধরনের কুটি কথা শোনাতো আমাকে। এই লোকেদের কিন্তু আসলে কোনো কাজ নেই। তোমরা এটা বুঝতে পেরেছো এতদিনও যে এই সব লোকেদের আসলে কিন্তু কোনো প্রোডাক্টিভ কাজ এনারা করেন না, এনারা শুধু কথা বলেন। যাতে ওইগুলো না করে, উচ্চ জায়গায় যাতে না যেতে অন্য পারে, কেউ, ওনারাও এগোবেন না, অন্য হ্যাঁ, যাতে কাউকেও কেউ এগোতে যাতে দেবেন না এগোতে না পারে, সাকসেসফুল যাতে কোনোদিনও না হতে তো পারে। এই লোকেদের কথা শোনার কোনো প্রয়োজন আছে? তোমাদের চারজনকে জিজ্ঞাসা করছি। না না, তার জন্য আমি এটা কোনোদিনও কানে দিইনি। কারেক্ট। যে আমি কানে দেবই না। আমার শ্বশুর শাশুড়ি আমাকে বোঝাতো, আমার বর, আমার বরের বরদা বোঝাতেন যে না, এইসব কোনো কথাই কিন্তু তুমি কানে দেবে না, কানে নেবে না। তারপর সোশ্যাল মিডিয়া বুঝতে পারি যে সোশ্যাল মিডিয়াও পোস্ট করা যায়। তা আস্তে আস্তে করে শেখা। আমার এডিটিংতে যেটা হয় ভিডিওর, আমার বরদা আমার বর করে দেন। ও মা, আমি ভাবি যে না, তাহলে একটা স্টোরি ক্রিয়েট করা যাক, বার্ডসের সম্বন্ধে বোঝানো যাক, যে ইয়ং জেনারেশনের কাছে একটা মেসেজ দেওয়া যাক যে না, এই পাখিটা হয়তো আমাদের 10 বছর পরে নাও দেখতে পারি। তো ওই জেনারেশন যাতে দেখতে পায় যে না, পাখিটার লাইফস্টাইলটা এরকম ছিল, একটা অ্যাওয়ারনেস হ্যাঁ, তৈরি করা। পাখির রংটা এত সুন্দর ছিল, এত সুন্দর করে ওরা জীবনযাপন করতো। আর আমাদের বাড়ি থেকে প্রচণ্ড গাছও লাগানো হয়। বাহ, সোশ্যাল মিডিয়ায় আসার পরে আমার লাইফটা শুরু হয়, অ্যান্ড আমার ফলোয়ার্সদের প্রচণ্ড সাপোর্ট পাই, ভালোবাসা পাই, আর আমার ফ্যামিলির প্রচণ্ড সাপোর্ট আছে আমার পেছনে। তো তোমার ভাসুর এসছেন, আর কে এসছে? আমার বর, আমার মেয়ে। বর কোথায়? ও নমস্কার। আর ওটা আমার 4 বছরের মেয়ে। ওইটা তোমার মেয়ে? হ্যাঁ এরকম করে তাকিয়ে আছে আমার দিকে। হ্যাঁ, ও মাঝে সাঝে বলে আমাকে ক্যামেরা কিনে দাও, আমি ওই ছবি দেখো, তুলবো। হ্যাঁ, মানে ওর মধ্যে নেশাটা ধরে গেছে। ভেরি গুড। ফোন যদিও পায়, তো ফোনটা নিয়ে ওই ম্যাক্রো ছবি তোলে, ও ছোট ছোট কীট পতঙ্গ এসবে ছবি তোলে। মানে ও দেখছে, মানে ও তো বাবা জ্যাঠা হ্যাঁ, হ্যাঁ। সবাইকে দেখছে, তোমাকে মাকে দেখছে, সেই এনভায়রনমেন্ট থেকে এসে তো ও তৈরি হয়েছে। শিখছে। ভেরি গুড, ওকে এনকারেজ করো সবাই। তোমার নাম কি গো? না, বলবে না নাম, শি ইজ নট ইন্টারেস্টেড। তোমার মেয়ের নাম কি? আরশিকা চৌধুরী। আরশিকা। হুম। আরশিকা, মায়ের ভিডিও দেখতে ভাল লাগে? আর মা যেখানে খেলছে ভাল লাগছে দেখতে? হ্যাঁ। দেখি এবার মা কিরকম খেলে। তুমি আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে সঙ্গীতা? কিছুটা টাকা আমি নিজের ক্যামেরার জন্য আরো উন্নত মানের ক্যামেরা কেনার ইচ্ছে আছে, আর কিছুটা পয়সা আমি গাছ লাগানোর জন্য ইনভেস্ট করব। গাছ লাগানো? আচ্ছা, তোমাদের গ্রামেই? হ্যাঁ। ও ওকে।
এসো। সঙ্গীতা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। বড় নোট কিন্তু এটা, আমি বড় শান্ত ছেলে, এটাও বড়, ছোটগুলো সব মারছে। শুনে বুঝে বিষম মাঝখান দেখে মারো। বলছি তোমার দিব্যি গেলে, আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি বিষম খেলে, পড়ে গেছি ইস্কেতে, আছি বড় রিস্কেতে, খালি বিলি মিস করে যাই একটু যদি মিষ্ট সে, রাগারাগি কম করে মনটা নরম করে, এসএমএসে হলেও যদি বলতো আমায় সে, আসুন কেন বাস। 41 সেকেন্ডে খেলা শেষ। 1200 সঙ্গীতার স্কোর। তবে সবাই কাছাকাছি আছো, সুতরাং গানের রাউন্ড জমবে। এবার আরো মজা হবে, কারণ এবার ওদের গান শুনবো, নাচ দেখবো। শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। কেমন লাগছে গো আজকে আমাকে? ঠিক আছে, ভাল লাগছে না? ঠিক আছে। না, আমি একটা কথা শুনলাম যে এখানে নাকি একটা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার এসছে। কি ফটোগ্রাফার? ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। ওটা ওয়াইল্ড লাইফ। ওয়াইল্ড লাইফ। আচ্ছা, আমার ছবি তুলবে। হ্যাঁ হ্যাঁ, তুই তো ওয়াইল্ড লাইফের মধ্যেই পড়িস। মানে এটি কি সম্মানীয় লোকেদের বলা হ্যাঁ, হয়? খুব বেশি সম্মান যাদের করি আমরা। থ্যাংক ইউ। তুমি নীল গাভীর ছবি তুলেছিলে, গোলাপি গাভী দেখেছো? ইংরেজিটা বুঝতে পারি না বলি কি বাংলা বুঝি না, গাবি বলছো। সম্মান দিলাম তো। এটা কত সুন্দর সেজে গুজে একটুখানি করে যে পিঙ্কি পিঙ্কি হয়ে এলাম। ঠিক আছে, পিঙ্কি পিঙ্কি পিঙ্কু পিঙ্কুই লাগছে দেখতে। এইরকম সমান ক্যামেরার লেন্স। হ্যাঁ। সঙ্গীতা, তুমি আমার একটা ছবি তুলবে না? অবশ্যই, কেন না। ও ওয়াইল্ড লাইফের ছবি তোলে, কিন্তু এইরকম কাকাতুয়া হ্যাঁ সামনে পকড় পকড় করছে তো পাবে না বেশি। তুলে নাও আজকে একটা ছবি। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল বাঘের ছবি তুলছো, তোলো। এইরকম ভাবেই তুলি দিদির মতো করে। এটা আমি বাঁধিয়ে রাখবো সুন্দর করে ছবিটা। হয়েছে? ফটো তুলে মনটা খুশি হয়েছে, আবার ফটো তোলার জন্য আমার একটু ভয়ও লাগছে। কেন? ওই যে একটা কি একটা যেন ওটাকে বলে ইংরেজিতে, কনস্টেবল। আমার ছবি আমি নেব সেটা ঠিক আছে, কিন্তু আমার ছবি থানায় লাগানোর জন্য যদি ও নিয়ে নেয় সেইটা খুবই সমস্যা। তুই এরকম কেন কাজ করবি যাতে তোকে তোর ছবি থানায় লাগাতে হয়? সরকারও কেন এরকম কাজ করবে? ট্রেনের থেকে জোরে দৌড়াবে? এরকম লোককে কেউ পুলিশে নেয়?